আপনাদের স্বাগত। আর আপনাদের সঙ্গে আমি রেনেসা। আজকে অনির্বাণের অগ্নিবাণে আপনাদের সঙ্গে আমি থাকবো এবং যে অগ্নিবাণগুলো আমরা আজকে রেখেছি আমাদের এই অনুষ্ঠানে সেগুলো সম্পর্কে আপনাদের বলার আগে আজকে আমাদের বিষয় সম্পর্কে আপনাদের একটু জানিয়ে দিই। আজ আমাদের বিষয় আপনারা জানেন যে 2রা মে যে ভোট গণনা রয়েছে তার জন্য একগুচ্ছ কোভিড বিধি বা কোভিড প্রোটোকল মেনে কিছু নিয়ম বা নির্দেশিকা জারি করেছে নির্বাচন কমিশন এবং সেই নির্দেশিকা নিয়েও কিন্তু এবার তৃণমূল কংগ্রেস আপত্তি করেছে। একদিকে নির্বাচন কমিশন যখন বলছে যে প্রত্যেকের নেগেটিভ রিপোর্ট থাকতে হবে প্রার্থী এবং যে এজেন্টরা গণনা কেন্দ্রের ভিতরে প্রবেশ করবে তাদের জন্য নেগেটিভ রিপোর্ট বাধ্যতামূলক, অন্যদিকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তারা নির্বাচন কমিশনের দ্বারস্থ হয় এবং তারা বলছে যে কোভিড বিধি যে বিধি নির্বাচন কমিশন স্থির করেছে তাতে রয়েছে ত্রুটি। এখানেও আপত্তি নির্বাচন কমিশনের যে কোভিড বিধি সেখানেও আপত্তি করছে তৃণমূল কংগ্রেস। আর এই নিয়েই আমরা আজকে আলোচনা করব। তবে তার আগে আমরা একবার দেখে নেব সেই ক্রোনোলজিটা যেখানে নির্বাচন কমিশনের সঙ্গে বারে বারে সংঘাতে গেছে তৃণমূল কংগ্রেস। কমিশন পুরো প্রতিহিংসামূলক আচরণ করছে আমাদের সাথে। আই এম সরি টু সে, নির্বাচন কমিশনকে আমরা রেসপেক্ট করি, কিন্তু আপনারা কি এক্সপেক্ট করেন? যা করছেন আপনারা আজকে, যা করছেন বিজেপির হয়ে, ওপেন খেলছেন এবং আপনারা বিজেপির মুখপত্র, বিজেপির টিয়া, বিজেপির ময়না, বিজেপির আয়না হয়ে গেছে। ভোট মিটেছে, 2রা মে নির্বাচনের ফল ঘোষণা, কিন্তু কমিশন রাজ্য সংঘাত অব্যাহত। ভোট পর্বের পর গণনা পর্বেও গড়ালো সেই সংঘাতের আবহ। গণনা কেন্দ্রে কমিশনের কোভিড বিধিতে ত্রুটি রয়েছে বলে অভিযোগে সরব তৃণমূল। আর এই নিয়ে কমিশনের কাছে দরবারও করেছে তৃণমূলের প্রতিনিধি দল। 2রা মে রাজ্যের 108 কেন্দ্রে ভোটের গণনা। করোনা পরিস্থিতিতে রাজ্যের স্বাস্থ্যবিধি মেনে চলতে একগুচ্ছ নির্দেশিকা জারি করেছে কমিশন। কমিশনের বিধিনিষেধ, গণনা কেন্দ্রে ঢুকতে হলে কোভিড পরীক্ষা বাধ্যতামূলক, রিপোর্ট নেগেটিভ হলে তবেই প্রবেশের ছাড়পত্র, প্রার্থী ও এজেন্টদের জন্য একই ব্যবস্থা, নেগেটিভ রিপোর্ট না থাকলে নিতে হবে ভ্যাকসিনের 2টি ডোজ, কোনো জমায়েত করা যাবে না, ইভিএম ভিভিপ্যাটকে দূষণমুক্ত রাখতে হবে, থার্মাল স্ক্যান করতে হবে। কমিশনের এই সিদ্ধান্তকে আগেই স্বাগত জানিয়েছে বিরোধীরা। রাজনৈতিক দলের প্রার্থীরা, প্রার্থী ইলেকশন এজেন্টরা বা দল সে সমস্ত মানুষকেই পাঠাবেন তাদের সুস্থ, এই দায়িত্ব জ্ঞানটা সমস্ত রাজনৈতিক দলেরই আছে, তারা সেভাবে কাজ করবে। কিন্তু আপত্তি তুলেছে তৃণমূল। ভোট পর্বের শুরু থেকেই বিভিন্ন ইস্যুতে কমিশনের সঙ্গে সংঘাতে জড়িয়েছে রাজ্য, কখনো কেন্দ্রীয় বাহিনী নিয়ে, আবার কখনো বা 8 দফার ভোট করা নিয়ে। এমনকি রাজ্যে কোভিড সংক্রমণ বাড়ার জন্য কমিশনকে কাঠগড়ায় তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নরেন্দ্র মোদী অ্যান্ড ইলেকশন কমিশন বোথ আর রেসপন্সিবল। কেন 3 লক্ষ লোক বাংলায় পড়ে থাকবে বাইরে? কবে থেকে বলেছি বহিরাগত গুন্ডাদের নিয়ে এসে রেখে দিয়েছে সমস্ত ভোট করার জন্য, এক একটা ওয়ার্ডে কত লোক রেখে দিয়েছে। আর এই সমস্ত পুলিশগুলো সব কটা বাইরে থেকে নিয়ে এসে রেখেছে। তোমার আমার স্টেটের পুলিশের প্রতি আস্থা নেই কেন? এখানেও দেখে দেখে নিচ্ছে কোনটা বিজেপি সাপোর্টার। ম্যাড্রাস হাইকোর্টে খুব পরিষ্কারভাবে বলেছে যে ইলেকশন কমিশন তার দায়িত্ব এড়াতে পারে না। আমাদের দল মিটিংয়ে গিয়ে বলেছে যে আপনারা সবকটা ইলেকশনকে ক্লাব করুন, ক্লাব করে আপনারা ইলেকশনটা করুন। ইলেকশন কমিশন শুনল না। প্রশ্ন উঠছে, ভোট মিটলেও কমিশনের সঙ্গে রাজ্যের সংঘাত কেন থামছে না? রিপাবলিক বাংলা। আর এই অনুষ্ঠানে আলোচনার জন্য আজকে আমার সঙ্গে যারা যারা রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করে দিই। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আজকের এই অনুষ্ঠানে আমার সঙ্গে রয়েছেন শ্রমিক দাশগুপ্ত বিজেপির তরফ থেকে, রাখি মিত্র রয়েছেন বিজেপির তরফ থেকে এবং রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক ভাস্কর সিনহা রায়। আপনাদের 3 জনকেই স্বাগত এই অনুষ্ঠানে। তবে অনুষ্ঠানের শুরুতে আলোচনায় যাওয়ার আগে আজকের যে অগ্নিবাণগুলো রয়েছে এই অনুষ্ঠানে, সেই অগ্নিবাণগুলো আমি একবার আমার পিসিআরকে বলবো একটু দেখাতে। অর্থাৎ আজকে আমাদের মূল ফোকাস কোন কোন বিষয়ে থাকছে আজকের এই অনুষ্ঠান থেকে যে যে প্রশ্নগুলো আমরা রাখবো। তার প্রথম প্রশ্ন, মমতার নিশানায় কেন বারবার কমিশন? কেন নির্বাচন কমিশনকে বারবার মমতা বন্দ্যোপাধ্যায় নিশানা করছেন? এটা হলো এই অনুষ্ঠানের প্রথম প্রশ্ন। এবার দ্বিতীয় প্রশ্ন, দ্বিতীয় অগ্নিবাণ, ভোট মিটলেও কেন মিটছে না সংঘাত? ভোট মিটে গিয়েছে, 8ম দফার যে ভোট সেটা গতকাল হয়ে গিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত সংঘাত নির্বাচন কমিশনের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় সেটা মিটছে না কেন? এটা আজকের দ্বিতীয় প্রশ্ন।
আজকের অনুষ্ঠানের তৃতীয় প্রশ্ন, কোভিড পরিস্থিতি সামলাতে না পেরেই কি কমিশনের ঘাড়ে দায় চাপাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়? রাজ্যে যেভাবে প্রত্যেক দিন কোভিড আক্রান্তের সংখ্যা বাড়ছে, গতকালও সংখ্যাটা 17,000 পেরিয়ে গেছে, প্রত্যেক দিন আক্রান্ত হচ্ছেন, মৃতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সেই পরিস্থিতি কি সামলাতে পারছেন? আর সেটা সামলাতে পারছেন না বলেই কি কমিশনের ঘাড়ে দায় চাপাচ্ছেন? আজকের তৃতীয় প্রশ্ন এটাই। আমরা একেবারে আলোচনায় চলে আসবো। আমি প্রথমেই শ্রমিকদা আপনার কাছে যেতে চাইবো যে যেভাবে আমরা দেখতে পাচ্ছি যে এই নির্বাচনের শুরুর আগের থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটি সময়ে নির্বাচন কমিশনের সঙ্গে সংঘাতে যাচ্ছেন। কখনো ইলেকশনের ফেজ নিয়ে, কেন 8 দফার নির্বাচন সেটা নিয়ে প্রশ্ন করেছেন, কখনো কমিশনের নিরপেক্ষতা নিয়ে, যে কমিশন নিরপেক্ষ নয়, বায়াসড কমিশন, এটা বারবার বলেছেন। আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমস্যাটা কি, চাইছেন কি মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি কি মনে করছেন? না, সমস্যা একটাই ওনার। উনি খুব ভালো করেই জানেন বিগত 10 বছরে যে বেহাল দশা উনি করেছিলেন এই পশ্চিমবঙ্গের, এবারে নির্বাচনে ওনার পরাজয় অবশ্যম্ভাবী। তো ওনার তার জন্য একটা জুৎসই অজুহাত দরকার ছিল। আপনি যদি দেখেন টোটাল এই ইলেকশন ক্যাম্পেনিংটা উনি যেটা করেছেন পুরোপুরি নেগেটিভ একটা প্রচার করে গেছেন। হয় কমিশনকে উনি দোষারোপ করেছেন, গালিগালাজ করেছেন, অথবা কেন্দ্রীয় সরকারকে করেছেন, এবং আমার নেতৃত্বকে যা কুৎসিত ভাষা বলেছেন সেটা তো বাংলার ইতিহাসে লেখা থাকবে যে এত কুৎসিত কোনো মুখ্যমন্ত্রী কোনোদিনও এইরকম ভাষা বলেনি। তো এই অবস্থায় যখন একটা নেগেটিভ প্রচারের মাধ্যমে উনি নির্বাচনটা লড়ছেন, উনি প্রথম থেকে ঠিক করে নিয়েছিলেন যে আমার সেকেন্ড প্রশ্নটা শুনে নিন। সেকেন্ড প্রশ্ন হচ্ছে যে এটা তো নির্বাচন নিয়ে তার আপত্তি ছিল, নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনকে তিনি বারবার আক্রমণ করছিলেন, তার কিছু সমস্যা হচ্ছিল, সেই সমস্যাগুলো বারবার তিনি বলছিলেন। কিন্তু এবার যে কোভিড প্রোটোকল বা কোভিড বিধি নির্বাচন কমিশন বানিয়েছে সেটা 2রা মের জন্য, গণনার দিনের জন্য, সেখানেও তৃণমূল কংগ্রেসের আপত্তি, এটা কেন? এক্স্যাক্টলি রেনেসা, এই প্রসঙ্গে একটু একটা কথা বলি। দেখুন, আমরা এর আগেও আমি বলেছি যে না তো কেন্দ্রীয় বাহিনী, না তো নির্বাচন কমিশনকে ডিফেন্ড করা আমার বা আমার দলের দায়িত্ব, কিন্তু যেভাবে কোভিড বিধি লঙ্ঘিত হয়েছে বলে কমিশনকে দায়ী করা হয়েছে, এখানে একটা কিন্তু কথা মনে রাখতে হবে যে কোভিড বিধি যেটা নির্ধারণ করেছিল নির্বাচন কমিশন, সেটা ঠিকঠাক মতো ইমপ্লিমেন্ট করার দায়িত্ব ছিল কিন্তু স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট কমিটির ওপর। সেইখানে কাজের গাফিলতি হয়েছে, অথচ বন্দুকটা দেগে দেওয়া হয়েছে কমিশনের দিকে। সংখ্যাটা দিয়ে অনেক বেশি দাঁড়াবে, এবং আমার নেতারা যে সংখ্যাটা বলেছিল সেখানে। শ্রমিকদা যেটা বলতে চাইছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় কি কোথাও ভয় পেয়েছেন তাহলে, আর তার জন্যই কি বারবার নির্বাচন কমিশনকে দেখে দিচ্ছেন বা নির্বাচন কমিশনের বিরুদ্ধে আওয়াজ তুলছেন, কি বলবেন আপনি? আপনাকে প্রথমেই বলি যে কোভিড বিধি যেটা নির্বাচন কমিশন বলেছে ক্যান্ডিডেট আর কাউন্টিং এজেন্টদের জন্য, সেখানে নির্বাচনী আধিকারিক, আধা সামরিক বাহিনী যারা নিরাপত্তার দায়িত্বে থাকছেন তাদের জন্য কেন লাগু করেননি? তারা কি করোনাতে আক্রান্ত নন? তাদের কি রিপোর্ট চায় না? বাংলা জানতে চায় নির্বাচনী আধিকারিক এবং আধা সামরিক বাহিনী যারা নিরাপত্তার দায়িত্বে থাকছেন কাউন্টিং এ, তাদের কেন? ভাস্কর বাবু, এক মিনিট আপনাকে একটু সংশোধন করে দিই। যে আপত্তিটা আপনারা করেছেন সেই বিষয়ে কমিশন কি বলছে এইটা একটু শুনে নিন, তারপর আপনার উত্তরটা দেবেন। কমিশন বলছে যে পোলিং অফিসার যাদের নিয়ে আপনারা অবজেকশন করেছেন, পোলিং অফিসারদের আগেই টিকা দেওয়া হয়েছিল এবং এই বিষয়ে তারা 2টো ডোজই পেয়েছেন কিনা সেই বিষয়ে জেলা শাসকের কাছে রিপোর্ট নেওয়া হবে। এটা নির্বাচন কমিশনের ভার্সন। এবার আপনি বলুন। না, তো শুনুন, 2টো টিকা নেওয়ার মধ্যে 45 দিন থেকে 60 দিনের গ্যাপ থাকে। এমন অনেক লোক আছেন যারা নির্বাচনের কাজে যুক্ত, তারা একটা টিকা নিয়েছেন। দ্বিতীয় কথা, নিরাপত্তা বাহিনীর দায়িত্বে যারা আছেন, বিভিন্ন রাজ্য থেকে এসেছেন, তাদের 2টো টিকা নেওয়া সম্পন্ন হয়নি। তাদের রিপোর্ট কোথায়? তাদের রিপোর্ট বাংলা দেখতে চায়। আপনি ভুল করছেন। নির্বাচন কমিশন যেটা স্পষ্ট জানিয়েছে এটা জেলা শাসকের কাছে রিপোর্টটা নেওয়া হবে। না, কোথাও নেই। কারণ কি 2টো করে টিকা আধা সামরিক বাহিনীর সকলে নেওয়া হয়েছে, এটা প্রমাণ কোথায়? আমরা দেখতে চাই। নির্বাচনী বিধি আছে, আমরা জানতে চাই তাদের জন্য কোভিড বিধি মানা হচ্ছে না কেন?
মানে এটাই হচ্ছে ভাস্কর বাবু এবং তৃণমূল দলের প্রবলেম, যে ওনারা কারোর কথাই শোনেন না। আপনি যেটা বলছেন যে নির্বাচন কমিশন বলেছে জেলা শাসকের থেকে রিপোর্ট নেওয়া হবে, এটা কিন্তু ওনারা মাথাতেই রাখছেন না। সুতরাং ওনাদের অভিযোগটা ভিত্তিহীন। আর দুই ভাস্কর বাবুকে জিজ্ঞেস করুন, ওনারা এত জ্ঞান দেন। গতকালকে যে দফায় ভোট হয়েছে আমরা দেখেছি, একজন আশাকর্মী যিনি কোভিড পজিটিভ, তাকে কি দায়িত্বজ্ঞানহীনতার মতো একটা সিদ্ধান্ত নিয়ে তাকে দায়িত্ব দিয়েছিলেন নির্বাচনে। এই রাজ্য সরকারই তো দিয়েছিল এই আশাকর্মীকে, তখন এদের মনে ছিল না। এরা ভাবে অন্যদেরকে জ্ঞান দেবে, নিজেরা করবে না কিছু। এটাই হয়ে গেছে এই তৃণমূল দলের প্রবলেম। এবং এগুলো সবই হচ্ছে হারার পরে আবার একটা নতুন কিছু বাহানা করবে। ইভিএম এর বাহানা পুরনো হয়ে গেছে, এরপর বলবে গণনা কেন্দ্রে সুরক্ষা বাহিনী এবং নির্বাচন কমিশন কিছু গটাপ করেছে, এইসব বাজে অজুহাত দেওয়ার জন্য এই কথাগুলো ওরা বলছে। আমি ভাস্কর বাবুর কাছে একটা প্রশ্ন রাখছি, তারপর আমি রাখিদের কাছে যাব। ভাস্কর বাবু, আমার প্রথম প্রশ্ন, যখন 8ম দফার নির্বাচন ঘোষিত হলো তখন আপনারা বললেন যে কেন 8 দফায়, যখন কেন্দ্রীয় বাহিনী এখানে এলো কেন রাজ্য পুলিশে আস্থা রাখা হচ্ছে না? এই যে প্রত্যেকটি বিষয়ে আপনাদের আপত্তি, এবং প্রত্যেকটি বিষয়ে আপনাদের নির্বাচন কমিশন কেন এটা ছিল? মানুষের যখন টিকা নেওয়ার জন্য লাইনে দাঁড়ানোর কথা ছিল, তখন তারা ভোট দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছে। 27শে মার্চ যিনি প্রথম টিকাটা নিয়েছেন, তার পরের টিকা কবে হয়? তারপরের টিকা 45 দিন পরে হয়, এপ্রিল থেকে মে মাসে। মানুষের এখন অক্সিজেনেরও দরকার, মানুষের এখানে যে মৃত্যু মিছিল হচ্ছে সেটাও আটকানো দরকার। সেই জায়গা থেকে আপনারা কি করছেন? টেকনিক্যালি হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় কেয়ারটেকার মুখ্যমন্ত্রী, কিন্তু কি করছেন? মহামারী অ্যাক্ট এখন লাগু রয়েছে, রাজ্যের কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণে আপনারা কি করছেন জানতে চাইছি। রাজ্যের কোভিড নিয়ন্ত্রণ পরিস্থিতিতে সমস্তভাবে এই নির্বাচন কমিশনের লম্বা দফা নির্বাচন করার জন্য সমস্ত অভিযোগ আসছে। কারণ হচ্ছে যে সিলিন্ডারের এই অপ্রতুলতা, রাজ্য জুড়ে ভ্যাকসিনের অপ্রতুলতা, মানুষকে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে হচ্ছে, তাদেরকে যেভাবে হয়রানি শেখানো হচ্ছে। প্রশ্ন শুনুন, প্লিজ প্রশ্ন শুনুন, তারপর উত্তর দেবেন। ওভারল্যাপ হচ্ছে, প্লিজ প্রশ্নটা শুনুন। লজ্জা হওয়া উচিত বিজেপি, লজ্জা হওয়া উচিত। এটা একটা হত্যা লীলা চলছে নির্বাচন কমিশন এবং বিজেপি নামক দলটির দ্বারা। আজকে ওই নির্বাচনের গণনা কেন্দ্রে সমস্ত মানুষকে যারা যারা থাকবে, সেটা নির্বাচিত আধিকারিক হোক বা আধা সামরিক বাহিনী হোক, সকলের জন্য একরকম নিয়ম করতে হবে, আলাদা নিয়ম করা চলবে না। পরবর্তীটা ডিউ হচ্ছে 45 থেকে 60 দিন। এবার যাদের যদি কোনো নির্বাচন দিন থাকে এই 45 থেকে 60 দিনের মধ্যে যে কোনো একদিন, সুতরাং বাকি দিনগুলো তারা তো ইনজেকশনটা নিতেই পারে। ওনারা যদি প্রথম ভ্যাকসিনটা 27 তারিখে নিয়ে থাকে, তারপরে এটা হচ্ছে 1.5 মাস পরে। অ্যাকচুয়ালি ওদের একটা তাহলে কি করে দুটো টিকা কি করে নিয়ে সম্ভব? মানে ভোট হলে ওরা একেবারে বোর্ড মানে বুথ জ্যাম করে ব্যাপক একদম এটা কথা নয়, সকলের জন্য সমান নিয়ম থাকতে হবে। আজকে নির্বাচনে কোভিড বিধি মানছে না কমিশন, সেই জন্য তারা আমি একটু রাখি দিই রিঅ্যাকশন নিয়ে রাখি অনেক ভাস্কর বাবু, আপনি নিজে নিয়েছেন ইনজেকশন। আমি ওখানে যাচ্ছি না, আমার দেওয়া না দেওয়ার কোনো প্রশ্ন নেই। ভাস্কর বাবু, এবার একটু চুপ করুন। 2 তারিখের পর চেঁচাবেন। ভাস্কর বাবু, কেন যাচ্ছেন না? ভাস্কর বাবু, মানুষ কাঁপিয়ে লাভ নেই, মানুষ কাঁপিয়ে লাভ নেই। একটু ভাস্কর বাবুকে একটু চুপ করতে বলুন। ভাস্কর বাবু একটু চুপ করুন। ওই আপনাদের মমতা দিদির মতো চিৎকার করলে প্রমাণ করা হয় না যে আপনি যে কথাটা বলছেন সেটা সত্যি। ভাস্কর বাবু, যারা প্রথম ডোজ ইনজেকশন নিয়েছিল, আপনি বলতে চাইছেন এই কদিনের মধ্যে তারা সেকেন্ড ডোজ যদি না নিয়ে থাকে সেটা তাদের দোষ। আপনাদের আলাপন বাবু 1000 বেড ছিল কোভিডের বেড, সেইটাকে 300 বেডে কেন কনভার্ট করেছেন? সব জবাব দিন ভাস্কর বাবু। আপনি যে নিয়ম করেছে চিৎকার করবেন না, সেটাকে লজ্জা, চিৎকার করা মানে সেটার জন্য সবাই সমান নিয়ম করা উচিত কিনা বলুন। 2 তারিখে গিয়ে চিৎকার করবেন, একদম মুখ বন্ধ করে শুনুন। যখন আপনি মানলেন যে নির্বাচন কমিশন কোভিড বিধি মানছেন না, এটা মানলেন রাখি দেবেন না। আপনার এই নিজের পার্টির কাছে গিয়ে রাখুন। আপনারা নির্বাচন কমিশনকে নিয়ন্ত্রণ করছেন, এটা কি সত্যি কথা নয়? সবাই জানে আপনারা অসভ্য। আপনারা বিজেপি নামক দলটি করে নিক, 2 তারিখের পরে বাংলার মানুষের জবাব দেবে। কিছু নয় ভাস্কর বাবু, আমার আপনার কাছে আপনি টিএমসি নামক গুন্ডা দলটি চুপ করুন। এবার আমাকে বলতে দিন। এবার আমাকে বলতে দিন। কমিশনের কথা বলছি। এই যে একটু আগে মমতা দিদির একটা ডায়লগ শুনছিলাম,
আবার রেনেসা, dialogue কেন? মমতা দিদি একটা এটা তো dialogue এখানে দিয়েছিলেন। relevant নয়। যে অনেক কি কিছু বলুন, বলছেন, রাকিদি, please একটু বলুন। আমি রাকিদি, please, আমি তার সাথে একটু অ্যাড করে দিচ্ছি। প্রথম দিন থেকে অষ্টম দফার যখন ইলেকশন ঘোষিত হলো সেই দিন থেকে যে কেন 8 দফার নির্বাচন, তারপরে বারবার কমিশনের নিরপেক্ষতা এবং বারবার এই বক্তব্য উঠে আসা যে বিজেপির হয়ে কথা বলছে কমিশন, এই বক্তব্য থেকে শুরু করে বারবার মমতা বন্দ্যোপাধ্যায় কেন তিনি বারবার কমিশনের এগেইনস্টে কথা বলছেন। আসলে মমতা বন্দ্যোপাধ্যায় কিসের ভয়? রাকিদি, প্লিজ আপনার এটার জন্য রিঅ্যাকশনটা তো আমি নয়, কারণ মমতা হাইকোর্ট কি বলেছে? শুনুন, একটু শুনুন তারপর বলবেন। ভাস্কর বাবু, আপনি রাখিয়ে দিন, নন, চুপ করুন। ভাস্কর বাবু, একটু শোনার অভ্যেস রাখুন। 2 তারিখের পর শুনতে হবে, 2 তারিখের পর একটু শুনতে হবে। অভ্যেসটা এখন থেকে তৈরি করুন। আপনি চুপ করে থাকুন, 2 তারিখের পর আপনাকেই শুনতে হবে। অভ্যেসটা রাখুন। এই যে তোতা ময়না প্রতিহিংসামূলক ব্যবহার, বিজেপির মুখপাত্র, আমরা তাদের রেসপেক্ট করি। কোন ভদ্রমহিলা এই কথা বলেন? আপনাদের মাননীয়া বলেন। এটা ওনার রেসপেক্ট। আরে এটার সঙ্গে আপনি মানুন না। আপনি রাকিদি, আপনি তোতা ময়নার কথা বললেন, মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেছিল। ভাস্কর বাবু আসবো, তার আগে আমি দর্শকদের একবার শোনাতে চাইবো তোতা ময়না যে উক্তিটি মমতা বন্দ্যোপাধ্যায় করেছিলেন নির্বাচন কমিশন প্রসঙ্গে। আসুন আপনাদের শোনাই একবার। নির্বাচন কমিশন পুরো প্রতিহিংসামূলক আচরণ করছে আমাদের সাথে। আই এম সরি টু সে, নির্বাচন কমিশনকে আমরা রেসপেক্ট করি, কিন্তু আপনারা কি রেসপেক্ট এক্সপেক্ট করেন? যা করছেন আপনারা আজকে, যা করছেন বিজেপির হয়ে, ওপেন খেলছেন, এবং আপনারা বিজেপির মুখপত্র, বিজেপির টিয়া, বিজেপির ময়না, বিজেপির আয়না হয়ে গেছে। আমরা শুনলাম যে অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায় করছে। রাকিদি, আপনি এক্ষুনি যে বক্তব্য বলছিলেন, হ্যাঁ আপনি প্লিজ কন্টিনিউ করুন। এই এক্সাক্ট কথাগুলো উনি বলেছিলেন, এক্সাক্ট এই ওয়ার্ডগুলো উনি বলেছেন। নিয়ে উনি কি বলছেন? আমি ওদের রেসপেক্ট করি। দিস ইজ হাউ শি শোজ হার রেসপেক্ট। আপনি জানেন কাকে টিয়া ময়না বলে? ওদের মুখপাত্র, তাই জন্যই বলেছে। চিফ মিনিস্টার বি। আর তারপর বড় বড়, আর আপনাকে যেটা আমি জিজ্ঞেস করলাম, ও ভাস্কর বাবু, আপনি একটু ক্যালকাটা মেডিকেল কলেজের গল্পটা বলুন, যে আপনাদের আলাপন বাবু 1000টা বেডকে 300টা বেড করে দিয়েছেন কেন? কোভিডের বেড, যেখানে মানুষ কোভিডের বেড পাচ্ছেন, অক্সিজেন পাচ্ছেন। সেই গল্পটা একটু বলুন। ন্যাশনাল টিভিতে এসছে, দৌড়ে দৌড়ে উত্তরপ্রদেশ, গুজরাট চলে যান, পশ্চিমবঙ্গের গল্পটা বলুন। আজকে বিভিন্ন জায়গাকে সেভ হোস্ট করা হয়েছে, আপনি কেন জানেন না এটা আমি জানি না। কলকাতায় মানুষ মরছে, আপনাদের আমলা। কলকাতায় মানুষ মরছে, তার কারণ আপনারা ভ্যাকসিনেশনটা কমপ্লিট করেননি। 1000টা বেডকে 300টা বেডে নামিয়েছে। বলুন, স্বীকার করুন। আগে ভ্যাকসিন দেওয়া দরকার ছিল, সেই সময় আপনারা লোককে ভোটের লাইনে দাঁড় করিয়েছেন। ভাস্কর বাবু, ভ্যাকসিন দিলেই কি সরকারের যে দায় দায়িত্ব সেগুলো মিটে যায়? আপনি কি সেটা বলতে চাইছেন? ভ্যাকসিন দিলেই কি সরকারের দায় দায়িত্ব মিটে যায়? হতে পারে যে কেয়ারটেকার সরকার, হতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখন কেয়ারটেকার মুখ্যমন্ত্রী, কিন্তু মহামারীর একটা লাগু রয়েছে, যে কোনো স্টেপ মুখ্যমন্ত্রী হিসেবে তিনি নিতে পারেন, তাহলে নিচ্ছেন না কেন? বলবেন না। কি করে নেবেন? আজকে ইলেকশনে কোড অফ কন্ডাক্ট ছিল, রাজ্য সরকারের সমস্ত কর্মচারীরা নির্বাচনের কাজে ব্যস্ত। সেই সময় নির্বাচন চলছে এবং সেখানে দরকার ছিল আজকে এখানে কিন্তু ভাস্কর বাবু, মমতা বন্দ্যোপাধ্যায় তো সবসময় বলেন যে তিনি মানুষের কাজ নিয়ে, বাংলার ঘরের মেয়ে, মা মাটি মানুষের সরকার, বারবার বলেন। তাহলে আজকে যখন রাজ্যের মানুষের অক্সিজেনের সিলিন্ডার দরকার, রাজ্যের মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন, তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা কি? কেন এই ভূমিকা? রাজ্যের মানুষ করোনায় যে আক্রান্ত হচ্ছে তার জন্য ইলেকশন কমিশন সর্বাংশে দায়ী। সেই জন্য হাইকোর্ট বলেছে আপনাদের শুধু নোটিফিকেশন করলে চলবে না, এই নির্বাচনের এতদিন ধরে করার জন্য মানুষ আক্রান্ত হয়েছে। ইলেকশন কমিশন দায়ী রাজ্যের করোনা পরিস্থিতির জন্য। শরীরদার রিঅ্যাকশন নেব। ভাস্কর বাবু, প্লিজ শুনুন একটু। শরীরদার প্লিজ বলুন। নির্বাচন আর হেলথ ইজ এ ডিফারেন্ট প্রসেস। ওটার সাথে কোনোটার সাথে কোনোটা লিংক নেই। আমরা ভাস্কর বাবু যে অভিযোগটা করেছে, আমরা শরীরদার রিঅ্যাকশনটা সংস্কৃতি এবং মানে কালচারের এটাই তফাৎ যে
2018 আপনার মনে আছে, আপনারা ছিলেন এই সংবাদ জগতে। এখানকার পঞ্চায়েত নির্বাচনের পরে আমরা কিন্তু রাজ্য নির্বাচন কমিশনের ওপর খুব একটা খুশি ছিলাম না, কিন্তু আমার কোনো নেতাকে দেখবেন না এরকম কুৎসিত ভাষায় মানে কোনো রকম মন্তব্য করেছে। ওনাদের নির্বাচন কমিশন, কেন্দ্রীয় নির্বাচন কমিশনের ওপর একটা যদি অভিযোগ থাকেও তার একটা পদ্ধতি ছিল। মমতা ব্যানার্জি যেটা করলেন এই দীর্ঘ 1.5 মাস ধরে, এটা আমরা বাঙালি হিসেবে সারা পশ্চিমবঙ্গ তথা ভারত তথা সারা বিশ্বে আমাদের মাথা নিচু করে দিয়ে গেলেন। উনি তো ক্ষমতা থেকে যাবেনই, আমাদের পুরো আত্মসম্মান বোধটাকে একেবারে মাটিতে মিশিয়ে দিয়ে চলে গেলেন। এক্ষুনি ভাস্কর বাবু যে অভিযোগটা করেছেন যে রাজ্যে কোভিড সিচুয়েশন যা পরিস্থিতি, কোভিডের যেভাবে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে, তার জন্য দায়ী একমাত্র নির্বাচন কমিশন। কি বলবেন আপনি? আমি কোভিডটা ভেবেছিলাম আপনার তৃতীয় কোশ্চেনে আসবো। হ্যাঁ বলুন আপনি। ওই যে বললাম, আমি আপনাকে কোভিডটা ভেবেছিলাম আপনার তৃতীয় প্রশ্নের সময় আসবো। ভাস্করবাবু এত কথা বলছেন, একটা খবর নিয়ে নিন। কোভিন বলেছে অ্যাপটা তৈরি করা হয়েছে, সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে করেছে, যাতে দূরত্ব বিধি ফিধি এইসবের ঝামেলা না থাকে, মানুষ বাড়ি থেকে লগ ইন করে ইনজেকশনের জন্য পেতে পারে। আমাদের কোভিড ছাড়া কিভাবে টিকা দেওয়া যাবে সেটাকে জানাতে হবে। ওই হাসপাতালে গিয়ে টোকেন নিয়ে আসতে। এই হচ্ছে এখানকার অবস্থা। এই অবস্থা স্বাস্থ্য ব্যবস্থা ভাস্করবাবু আপনাকে একটা তথ্য দিয়ে দিই। ভাস্করবাবু একটু শোনার ধৈর্য রাখুন। শ্রমিকদা এক সেকেন্ড, আমি একটা তথ্য দিয়ে দিই। কোউইন বা কোভ্যাক্সিন, সেটা যাই হোক, কোভিশিল্ড যাই হোক, যদি ভ্যাকসিন আমরা নিও, কিন্তু তাও আমাদের যে সেফটি মেজার্সগুলো আছে সেগুলো রাখতে হবে, এটা WHO বলছে। অতএব আমাদের রাজ্য সরকারের, সেটা কেয়ারটেকার সরকার হলেও তাদের কিন্তু ব্যবস্থা নিতে হবে, সেটা দূরত্ববিধি হোক বা বিভিন্ন ইস্যুতে, বা মানুষকে তার স্বাস্থ্য পরিষেবাটা পৌঁছে দেওয়া। এই দায়িত্বটা আমি রাজ্যের কথা বলছি। আপনি বারবার দেশে যাচ্ছেন কেন, কেন্দ্রে যাচ্ছেন কেন? আমি রাজ্যের কথা বলছি ভাস্কর বাবু, রাজ্যের কথা বলছি, যে রাজ্যের যে স্বাস্থ্য ব্যবস্থা, তার দায়, মানুষকে ভালো রাখার দায়, স্বাস্থ্য পরিষেবা দেওয়ার দায়, বেড মানুষকে তার বেডে, যে রোগী তাকে বেডে পৌঁছে দেওয়ার দায়, দায়িত্ব, এটা তো রাজ্য সরকারের। নির্বাচনে গণনার দিনকে ওখানে গিয়ে টোকেন নিতে হবে। গণনার দিন আপনারা আধা সামরিক বাহিনী দিয়ে করোনা ছড়িয়ে দিয়ে দিতে চাইছেন। তাহলে আপনি বলছেন যে করোনা যদি ছড়ায়ও, ধরে নিলাম যে আপনি যে যুক্তি দিচ্ছেন সেই যুক্তিতে করোনা যদি ছড়ায়ও, তাহলে করোনা মোকাবিলা করার দায় আপনাদের নয়। ভাস্করবাবু, আমার প্রশ্নের জবাব দিন। করোনা মোকাবিলা করার দায় আপনাদের নয়, মানুষকে স্বাস্থ্য পরিষেবা দেওয়ার দায় আপনাদের নয়। যদি মানুষের কাছে ভোট চাইতে পারেন, তাহলে স্বাস্থ্য পরিষেবা দেওয়ার দায় আপনাদের নয় কেন? মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন সকলকে বিনামূল্যে টিকা দেবেন উনি, এবং উনি তো প্রথম বলেছিলেন যে উনি রাজ্য সরকার টিকা কিনে নিয়ে দেবে। এক সেকেন্ড ভাস্করবাবু, এক সেকেন্ড, আপনি বেসিক জিনিসটা বুঝছেন না। আপনাকে একটু আগে যে প্রশ্নটা আমি বললাম, যে ইনফরমেশনটা দিলাম, বারবার WHO থেকে দেশ, রাজ্য, প্রত্যেকটি জায়গায় যেটা বারবার বলা হচ্ছে যে আমরা ভ্যাকসিন নিলেও আমাদের কিন্তু সেফটি প্রোটোকল বা কোভিড বিধি মেনে চলতে হবে। আর কোভিড বিধি, ধরুন কেউ ভ্যাকসিন নিল, তারপরে সে করোনা আক্রান্ত হলো, এবং এই ফেজেই হলো, দুটো ডোজের নেওয়ার পরেও হলো, তাহলে তার যদি করোনা হয়, তাকে অক্সিজেন সিলিন্ডার দেওয়া, তার বাড়াবাড়ি হলে তাকে বেড দেওয়া, সেটা কি রাজ্য সরকারের দায় নয়, দায়িত্ব নয়? আপনি কি সেটা অ্যাভয়েড করতে পারেন? আপনি কি সেটা অ্যাভয়েড করতে পারেন? আপনি বলছেন করোনা ছড়ানোর জন্য নির্বাচন কমিশন দায়ী, আমি বলছি স্বাস্থ্য পরিষেবা দেওয়ার জন্য কার দায়িত্ব? অক্সিজেন পাওয়া যায়, আমরা বলি সিলিন্ডারে অক্সিজেন আছে, কিন্তু অক্সিজেনের কালোবাজারি রুখতে কি উদ্যোগ নিচ্ছেন আপনারা? সমস্ত রকম উদ্যোগ নেওয়া হচ্ছে। তাহলে খবরের বাইরে আসছে কেন? তাহলে খবরের শিরোনামে অক্সিজেন সিলিন্ডারের অপ্রতুলতা থাকছে কেন? করোনা ছড়িয়ে পড়া কারণ ইলেকশন কমিশন যখন নির্বাচন শুরু হয়েছিল তখন আক্রান্তের সংখ্যা ছিল 500, আজকে 16,000 ছাড়িয়ে গেছে। এর দায় কার? অনেকক্ষণ থেকে রাখিদি কিছু বলার চেষ্টা করছেন। আপনার যে অভিযোগ, সেই অভিযোগের জবাব রাখিদির কাছ থেকে আমরা নেব। তবে এখন একটা বিরতি আমাদের নিতেই হচ্ছে। অগ্নিবাণ যেগুলো আমরা দিয়েছি এই অনুষ্ঠানে, সেই অগ্নিবাণ, অর্থাৎ সেই অগ্নিবাণের উত্তরগুলো নিয়ে আমরা ফিরে আসছি। কোথাও যাবেন না, সঙ্গে থাকুন, দেখতে থাকুন রিপাবলিক বাংলা। ফিরে এলাম বিরতির পর, এবং এই অনুষ্ঠানে আমার অতিথিরা আমার সঙ্গে রয়েছেন। রাখিদি অনেকক্ষণ থেকে বলার চেষ্টা করছিলেন, এবং ভাস্করবাবু অভিযোগ করেছেন যে রাজ্যে কোভিড নিয়ে কোনো সমস্যা নেই, অক্সিজেনের সিলিন্ডারের কোনো অপ্রতুলতা নেই, সবটাই ঠিকঠাক রয়েছে এই রাজ্যে। রাখিদি,
ভাস্কর বাবু যে এত চিৎকার করছিলেন যে সেন্ট্রাল গভর্নমেন্ট এটা করেছে, ইসি করেছে, তা ভাস্কর বাবু একটু মনে করিয়ে দিই, গত বছর মাননীয়া কিন্তু চিৎকার করে, যখন মনে আছে যখন ফিগার্সগুলো ফাজিং করা হতো, আপনারা নম্বরগুলো দিতেন না, 5 নম্বরে আটকে গেছিলেন, তখন কিন্তু আপনারাই চিৎকার করে বলতেন যে হেলথ হচ্ছে একটা স্টেট সাবজেক্ট। একটু মনে করিয়ে দিই, 1 বছর আগের ব্যাপার তো ভুলে গেছেন হয়তো। স্টেটের হেলথ হচ্ছে স্টেট সাবজেক্ট, আপনারাই বলতেন যখন নাম্বার ফাজিংটা করতেন। আপনাকে আননেসেসারি সেন্ট্রালের দিকে 28 জানুয়ারি বন্ধ করুন। নরেন্দ্র মোদী কি বলেছিলেন সেটা মনে যদি হয় আছে বেড, আপনার মনে থাকবে, উনি বলেছিলেন উই হ্যাভ সেড আপনাকে যখন কথা বলছিলাম আমি বলেছিলাম, আপনি যখন কথা বলছিলেন আমি বলেছিলাম, কোথায় কি বলছেন, আমি কথা বলেছিলাম ভাস্কর বাবু একটু ভদ্রতাটা শিখুন। ও আচ্ছা, 1 বছর আগে আছে, ঠিক আছে, আমি আজকের দিনে আছি, আমি 1 বছর আগে নেই, তখন এত মানুষ আক্রান্ত হচ্ছিলেন না, একটু শুনে নিন, একটু শুনে নিন, আক্রান্ত হচ্ছিলেন না তখন, আজকে আজকে 3 লাখের বেশি মানুষ আক্রান্ত হচ্ছে। আপনাদের মাননীয় তখন মিথ্যা কথা বলেছিলেন, উনি বলেছিলেন নম্বর দেবো না, আপনার মাননীয় বলেছিলেন নম্বর দেবো না, এটা আমাদের আপনাকে জিজ্ঞেস করছি, আপনাকে একটু জাস্ট নকিং করে নকিং করে মনে করিয়ে দিলাম, আর কিছু নয়। কেন পারমিশন দিচ্ছে না আমাকে জিজ্ঞেস করবেন কেন, মাননীয়কে গিয়ে জিজ্ঞেস করুন। জন্য আপনাদের যে একটা মনে আছে কমিটি তৈরি হয়েছিল, আমাদের পারমিশন একটা দিচ্ছে না, ইন্টারন্যাশনাল কমিটি, জানেন না আপনি বলছেন ইন্টারন্যাশনাল কমিটি তৈরি ছিল, তাতে কোনো ভাইরোলজিস্ট ছিল না, মনে আছে? স্টেট সাবজেক্ট তো বটে, সেন্ট্রাল গভর্নমেন্ট কেন রেগুলেট করছে, কেন আমাদের ভ্যাকসিন কেনার পারমিশন দেওয়া হচ্ছে না? বলুন, আপনি স্টেট সাবজেক্ট নয় যদি, তাহলে আপনি সেন্ট্রাল কানে কন্ট্রোল করছে। কে বলেছে রেগুলেট করছে? কে বলেছে? কেন মিথ্যা কথা বলেন দাদা? আপনি টিভি চ্যানেলে এসে বসে বসে মিথ্যা কথা বলছেন। পরশুদিনই আপনাদের একটা নিউজ দেখছিলাম, বর্ধমানে, শুনুন, বর্ধমানে হাসপাতালে লোকে দাঁড়িয়ে আছে, আপনারা ডিসাইড করে নিয়েছেন আপনারা লোকেদের দেবেন না, মিথ্যা কথা একদম বলবেন না, আপনারা মানুষকে ইচ্ছে করে সাফার করাচ্ছেন, আপনারা সেন্ট্রাল গভর্নমেন্টের উপর দোষ দেওয়ার জন্য এটা আপনাদের ট্যাকটিক্স, মিথ্যা কথা বলবেন না, আপনারা অবশ্য পুরো পার্টিটাই মিথ্যাবাদী আপনাদের। ভারত বায়োটেক থেকেও কিনতে পারবেন না, কোথা থেকেও কিনতে পারবেন না, সিরাম ইনস্টিটিউট থেকেও কিনতে পারবেন না। কেন এতদিন কোথায় ছিলেন? আরে কে বলে, তাহলে তো আপনারা দিচ্ছেন না। আপনাদের মমতাময়ী দেবী কোথায় ছিলেন এতদিন? কেনেননি কেন? কেনেননি কেন? ডবল ইঞ্জিন সরকার, গুজরাট সরকার, ডবল ইঞ্জিন সরকার, উত্তরপ্রদেশ সরকার, দেখে যান মানুষ রাস্তায় পড়ে আছে, অক্সিজেন নেই। বললাম না আপনাদের একটা সুবিধা আছে, ভাস্করবাবু, এ রাজ্যের ক্ষেত্রে প্রত্যেকদিন যে অভিযোগগুলো আসছে সেই অভিযোগগুলো সম্পর্কে বলুন প্লিজ। ভাস্করবাবু, এ রাজ্যের যে অভিযোগগুলো উঠে আসছে খবরের শিরোনামে প্রত্যেকদিন, আমরা রিপাবলিক বাংলাতে সেই স্টিং অপারেশনও করেছি যেখানে রাজ্য জুড়ে অক্সিজেন সিলিন্ডারের কালোবাজারির খবর সামনে এসেছে। তারিখের পর আপনাদের কালোবাজারি কে করছে? আপনারা নাম বলুন, কোন হাসপাতালে আপনার অক্সিজেনের জন্য কালোবাজারি করা হচ্ছে? আপনারা কি করছেন? আপনাদের কাছে খবর নেই কেন? সরকার কেয়ারটেকার হতে পারে, এক সেকেন্ড, সরকার কেয়ারটেকার হতে পারে, কিন্তু মহামারী একটা লাগু হচ্ছে ভাস্করবাবু, সেখানে যে কোনো ডিসিশন নেওয়া যায়। আপনারা কি করছেন? সরকার কি তৃণমূল করছে? কংগ্রেসের এমএলএ মারা গেছে, তৃণমূল কংগ্রেসের মানে পদপ্রার্থী মারা গেছে, নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করা, আর আপনাদের উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী এখানে এসে তারপরে হাসপাতালে ভর্তি হয়ে গেছে উত্তরপ্রদেশে গিয়ে। আপনারা কাউন্টিং এর আমি যে প্রশ্নটা করলাম, কেন কিছু বলবেন বলছেন, প্লিজ একটু শ্রমিকদাকে বলতে দিন। শ্রমিকদাকে জিজ্ঞেস করছি কেন আলাদা নিয়ম? না, প্রথমত ভাস্করবাবুকে অনুরোধ করবো, দাদা আমরা এখানে তিনজনই কিছু বলতে এসেছি, আপনি যদি এরকম ভাবে সমানে রাখিদিকে বলতে বাধা দেন এটা ঠিক নয়। দ্বিতীয়ত হচ্ছে ভাস্করবাবুদের প্রবলেম হচ্ছে তৃণমূল এত মিথ্যে বলে যে এরা না ঠিক মানে খেয়েই রাখতে পারে না। প্রথমে বলছিলেন যে অক্সিজেনের খুব ব্যাপক নাকি এখানে দুরবস্থা, যেই আমি জিজ্ঞেস করলাম যে জানুয়ারিতে যে পশ্চিমবঙ্গ সরকারকে 5টা প্ল্যান্টের জন্য টাকা দেওয়া হয়েছিল কি হয়েছে, তারপরে পশ্চিমবঙ্গে নাকি অক্সিজেনের কোনো সমস্যা নেই। এরকম যদি হয় তাহলে তো বলে গেলাম কোন পিএম কেয়ারের ফান্ডের টাকা অক্সিজেনে দেওয়া হয়নি, দায়িত্ব নিয়ে বললাম, অন ক্যামেরা বললাম, প্রমাণ করুন। সঙ্গে আরেকটা প্রশ্ন, শ্রমিকদা আমি একটা প্রশ্ন জুড়ে দিই, শ্রমিকদা আমি সঙ্গে
আপনি মানুষ বলবেন, রাখি দেখেছে, দিয়ে আপনি মানুষকে বলবেন। বলে যে আমি আপনাদের সঙ্গে ভোট একটা প্রশ্ন দেয়নি জুড়ে দিই, এবং কেন্দ্রের তরফ থেকে বারবার প্রধানমন্ত্রী যে মিটিংগুলো করেছিলেন কোভিড নিয়ে, তার বেশিরভাগ মিটিংয়েই মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন না, কেন? তার কারণ হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যারা অফিসার আছেন স্বাস্থ্য বিভাগে তারা গেছে, মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনের কাজে ব্যস্ত ছিলেন। অথচ উনি মমতা বন্দ্যোপাধ্যায় তো প্রথম 500 দফায় জন করোনার যে এমপিকে ঢেউ, পাঠিয়ে দিয়েছে সেই ঢেউ যখন রাজ্যে আছে এবং পরে, সমস্ত তখন তিনি রাজ্যের বিভিন্ন মুখ্যমন্ত্রী দোকানে পাঠিয়ে দোকানে দিয়েছে। বাজারে বাজারে গিয়েছেন। নির্বাচনী প্রচার অথচ দেশের প্রধানমন্ত্রী একটা মিটিং ওনার ডাকছেন, সেখানে কাছে তার ভোটটা যাওয়ার সময় জেতার হচ্ছে না। ওনার কাছে ভোটের বাইরে আর কিছু নেই। এই ভোটে জেতার জন্য না, উনি মানুষকে কে যেরকম বলেছে? খুন করতে পেরেছেন, তেমনি সেইখানে কোভিডের যাতে চিকিৎসা না হয় সেই দিকে উনি অবহেলা করেছেন। ওনার কাছে ভোটটাই আসল। সমুদ্র সেবনের মতন অবৈজ্ঞানিক কথা বলার জন্য প্রধানমন্ত্রীকে ক্ষমা চাইতে হবে। কেন আমরা থালা বাজাতে বলেছিলেন? কেন বাজি বাজাতে রাজনীতি করতে বলেছিলেন? চায়, সে তো কোভিড নিয়ে আমরা উঠেছে থাকছে। একটু তাকে তো থামাবো ভোটে আপনাদের, যাওয়ার প্লিজ সমস্ত প্লিজ একটু থামাবো, কারণ এই মুহূর্তের একটা ব্রেকিং নিউজ, অত্যন্ত বড় খবর আপনাদের জানিয়ে রাখি। আগামী কাল থেকে শপিং মল, এমনকি বিউটি পার্লার, রেস্তোরাঁ, জিম সমস্ত কিছু বন্ধ রাখা হচ্ছে এবং করোনা মোকাবিলায় রাজ্যের এই নতুন উদ্যোগ, যে উদ্যোগের আশা আমরা এতক্ষণ ধরে করছিলাম, রাজ্যের তরফ থেকে সেই উদ্যোগ খানিকটা হলেও নেওয়া হচ্ছে। বন্ধ করা হচ্ছে শপিং মল, রেস্তোরাঁ বন্ধ থাকবে, এর পাশাপাশি বিউটি পার্লার, জিম এইগুলি বন্ধ রাখা হচ্ছে এবং পাশাপাশি যেটা আরও জানানো হয়েছে যে আগামীকাল সকাল 7টা থেকে 10টা পর্যন্ত সমস্ত বাজার খোলা থাকবে। যারা বাজার হাট করতে চান সকাল 7টা থেকে 10টার মধ্যে সেই বাজার হাট তারা করতে পারবেন এবং তার পাশাপাশি বিকেল 3টে থেকে 5টা পর্যন্ত কিন্তু বাজার হাট খোলা থাকবে। যাদের বাজার করার দরকার রয়েছে তারা করতে পারবেন। প্রিয়াঙ্কা আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। প্রিয়াঙ্কা, কি খবর রয়েছে তোমার কাছে? দেখো রেনেসা, এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি বাইপাসের সামনে একটি রেস্তোরাঁর, বাইপাসের উপর একটি রেস্তোরাঁর সামনে। সেখান থেকে আমি যেটা জানাতে চাইবো তা হলো রাজ্য সরকারের তরফ থেকে নতুন উদ্যোগ, পুনরায় এই উদ্যোগ নেওয়া হয়েছে। আগামীকাল থেকে সমস্ত রেস্তোরাঁ, সিনেমা হল, শপিং কমপ্লেক্স সহ সুইমিং পুল, জিম, এছাড়া আরও যা যা যেই সব জায়গায় পাবলিক গ্যাদারিং হয় সেই সব জায়গা বন্ধ করার নির্দেশিকা জারি করা হয়েছে। শুধুমাত্র তাই নয়, যে কোনো জায়গায় জমায়েতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। রাজ্য সরকারের তরফ থেকে নোটিফিকেশন দিয়ে জানানো হয়েছে আগামীকাল থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে বড় বাজার সহ অন্যান্য যে বাজারগুলো রয়েছে সমস্ত বাজার সকাল 7টা থেকে 10টা পর্যন্ত খোলা থাকবে এবং দুপুর 3টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকবে। যদি কেউ এই যেই নির্দেশিকা, সেই নির্দেশিকা ভঙ্গ করে, যদি কেউ সেই নির্দেশিকা না মানে, তাহলে মহামারী আইন অনুযায়ী সেই ব্যক্তির প্রতি আইনত ব্যবস্থা নিতে পারবে, নেওয়া হবে সরকারের তরফ থেকে এবং সেরকম ব্যবস্থা নেওয়া যাবে। আমি একজনের সাথে কথা বলে নেওয়ার চেষ্টা করব। দাদা, মাস্ক রাজ্য সরকারের তরফ থেকে উদ্যোগ নেওয়া হচ্ছে, আপনি মাস্ক চাই পি रहे थे तभी কি বলবেন? এরকম একটা উদ্যোগ নেওয়া হচ্ছে, ऐसा जो डिक्लेयर किया गया है। मैडम हम तो अभी चाय पी रहे थे आप আমরা শুনলাম মাস্ক ছাড়া, একদিকে সরকার ঘোষণা করছেন, সেখানে সাধারণ মানুষ রাস্তায় দাঁড়িয়ে বলছেন চা খাচ্ছিলাম তার জন্য মাস্ক পরিনি। কতটা গ্রহণযোগ্য এই বিষয়গুলো, সেই বিষয়ে অবশ্যই প্রশ্ন উঠছে। শুধুমাত্র সেটা নয়, যেখানে সরকারের তরফ থেকে, কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বারবার বিভিন্ন রকম উদ্যোগ নেওয়া হচ্ছে যাতে কোনোভাবে সাধারণ মানুষ অসচেতন না হয়, মানুষের মধ্যে যে সচেতনতার বার্তা, সেই বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। সেখানে দাঁড়িয়ে মানুষের তরফ থেকে এই অসচেতনতার ছবি এবং আরও যে বিষয়টা উঠে আসছে, যে বিষয়টা লক্ষণীয় এবং যে পয়েন্টটা অবশ্যই বলার মতো, তা হলো এই আইন যদি কেউ ভঙ্গ করে রেনেসা, তার প্রতি মহামারী আইন অনুযায়ী ব্যবস্থা নিতে পারবে সরকার এবং সেই অনুযায়ী তাকে গ্রেপ্তার পর্যন্ত করা হতে পারে। তো স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে, আমরা গত বছর যে দৃশ্যটা দেখেছিলাম লকডাউনের সময় এবং ধাপে ধাপে যখন লকডাউন উঠছিল, তখন সেই সময় একটা দৃশ্য আমাদের সামনে এসেছিল যে জনজীবন কিছুটা হলেও স্বাভাবিক হয়েছিল, কিন্তু অপর দিকে সিনেমা হল, পাবলিক গ্যাদারিং অথবা জিম, পার্লার, সেই বিষয়গুলো বন্ধ রাখা হয়েছিল। এবারও তার অন্যথা নয়, এবারও সেই রকমই আইনে, সেই রকমই পথে হাঁটছে রাজ্য সরকার করোনা মোকাবিলা করার জন্য। এবং অপরদিকে যে বিষয়টা অবশ্যই নজর রাখার মতো, তা হলো বারংবার কেন্দ্রীয় সরকারের তরফ থেকে যে সচেতনতা বার্তা দেওয়া হয়েছিল, বারবার অভিযোগ তোলা হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় কোভিড নিয়ে যে বৈঠক ডেকেছিলেন প্রধানমন্ত্রী, সেই বৈঠকগুলোতে উপস্থিত ছিলেন না। শেষ পর্যন্ত যখন দেখা গেল যে রাজ্যে
প্রত্যেকদিন করোনার গ্রাফ ঊর্ধ্বমুখী, শেষ পর্যন্ত রাজ্য সরকারের তরফ থেকে এই উদ্যোগ। রেনেসা, একদমই প্রিয়াঙ্কা, অর্থাৎ আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা আমাদের যেমনটা জানালো যে যেভাবে নবান্নের তরফ থেকে যে নির্দেশিকা জারি করা হয়েছে, আমাদের প্রিয়াঙ্কা প্রতিনিধি আমাদের যেমনটা জানালো যে বিউটি পার্লার, রেস্তোরাঁ, জিম, এমনকি শপিং মল আগামীকাল থেকে বন্ধ রাখা হচ্ছে। দেরিতে হলেও রাজ্য সরকার যে উদ্যোগ নিয়েছে তার প্রশংসা আমরা করছি, কিন্তু আমাদের একটা বিশেষ প্রশ্ন থাকছে। আমি শ্রমিকদাকে সেই প্রশ্ন করব। এতদিন মমতা বন্দ্যোপাধ্যায় যখন গোটা দেশে নানান উদ্যোগ নেওয়া হচ্ছিল কোভিড যেভাবে ছড়াচ্ছে তার প্রতিরোধ করতে, তখন মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলছেন যে বহিরাগতরা এসে এ রাজ্যে কোভিড ছড়াচ্ছে এবং নির্বাচন কমিশনের ওপরে বারবার দায় চাপাচ্ছিল। ভোট মিটতেই তারপর তিনি উদ্যোগ নিলেন। তাহলে আখেরে তিনি কি করছিলেন এতদিন? ইনফ্যাক্ট রেনেসাস, এই কথাটাই আমি বলতে যাচ্ছিলাম। আপনি প্রশ্নটা না করলেও আমি এটাই বলতাম যে এখনও কিন্তু নির্বাচন কমিশনের আন্ডারেই রয়েছে আমাদের এই ব্যাপারগুলো। তাহলে যখন আজকে নবান্ন এরম নোটিফিকেশান দিয়েছে, এই ইলেকশন রিলেটেড যে গাইডলাইন্সটা নির্বাচন কমিশন দিয়েছিল সেটার যদি পালন না হয়ে থাকে, তাহলে তার দায়, যেটা আমি এর আগে বলেছিলাম, সেটা প্রমাণিত হলো যে সত্যি যে স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট টিমের। এবং সেই সময় কিন্তু যদি সরকার মনে করতো, রাজ্য সরকার, তারা কিন্তু কড়া পদক্ষেপ নিতে পারতো। আমি যেটা একটু আগে বলছিলাম, আমাদের মুখ্যমন্ত্রী, যিনি নাকি মৃতদেহ নিয়ে ভোটের রাজনীতির বৈতরণী পার হওয়ার মানসিকতা দেখান, তিনি তো এইসব রোগ এবং এইসব বিধিনিষেধকে মানে নিজের ইচ্ছে মতো ব্যবহার করবেন। ওই জন্যই উনি এতদিন কোনো এইসব দিকে নজর দেননি। এখন ভোট হয়ে গেছে, এইবার উনি নজর দিচ্ছেন, কারণ ওনার দলেও মানে 6 দফা যখন বুঝলেন যে ক্ষমতায় আসতে পারে, আজ কতজন মানুষ আক্রান্ত হচ্ছে বিষয়ে এটা কেন হচ্ছে না, ওটা কেন হচ্ছে না বলে আওয়াজ তুলতে শুরু করেছে। ভাস্কর বাবু আমায় প্রশ্ন করেছে, আমি উত্তর দিয়ে দিই, আপনি পরে বলবেন। না, আপনাকে এটাও জিজ্ঞেস করছি, এর সঙ্গে এটার সঙ্গে সংযুক্ত। আর তো সরকারে আসতে পারবো না, হঠাৎ করে ওনারা খুব নিয়মনিষ্ঠ হওয়ার একটা অভিনয় করছেন। আপনি বলুন না যে কতগুলো মানুষ আক্রান্ত হচ্ছিলেন 27শে মার্চ যখন নির্বাচন শুরু হয়, আর আজ কতজন মানুষ আক্রান্ত হচ্ছে? তাহলে কি সরকার, সেটা কেয়ারটেকার সরকার হলেও সরকার কি বসে বসে তাহলে দেখছিল? তাহলে কি সরকার অপেক্ষা করছিল যে কখন আক্রান্তের সংখ্যা বাড়বে? এই প্রশ্নটা আমাদের থাকবে। এবং কোভিড বিধি নিয়ন্ত্রণ করার জন্য, লাগু করার জন্য কি পদক্ষেপ নিয়েছিল? স্বাস্থ্য তো শ্রমিকদা, আমরা প্রশ্নের উত্তর নিয়ে অবশ্যই আসবো। তার পাশাপাশি আমাদের প্রশ্ন থাকবে আপনাদের প্রত্যেকের কাছে যে মহারাষ্ট্রে আংশিক লকডাউন করে কিন্তু সুফল মিলেছিল, কোভিড আক্রান্তের সংখ্যা কমানো গিয়েছিল। এ রাজ্যে নবান্ন যে স্টেপ নিল, সেই স্টেপের পর সেখানে কি কোনো সুফল মিলবে? এই প্রশ্নের উত্তর আপনাদের কাছে নেব। তবে এখন একটা বিরতির জন্য আমাকে একটু থামতে হবে। ফিরছি একটা বিরতির পর। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন রিপাবলিক বাংলা। ফিরে এলাম বিরতির পর, আর আমরা আলোচনায় আছি এবং এই আলোচনা যেভাবে এগিয়েছিল সেইখান থেকে যে খবর আমরা পেলাম যে নবান্নর একগুচ্ছ নির্দেশিকা, আগামীকাল থেকে জিম, রেস্তোরাঁ, শপিং মল, বিউটি পার্লার এগুলো বন্ধ থাকছে এবং বাজার করার জন্য একটা নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়েছে 7টা থেকে 10টা এবং বিকেল 3টে থেকে 5টা পর্যন্ত যাদের বাজার হাট করার দরকার রয়েছে তারা করতে পারবেন। আমি ভাস্কর বাবুর কাছে যাব, যেহেতু আমাদের সময় খুব কম। ভাস্কর বাবু, আপনার কাছে সরাসরি জানতে চাইছি, যখন একগুচ্ছ নির্দেশিকা কেন্দ্র জারি করেছিল, যখন গোটা দেশ জুড়ে কোভিড আক্রান্তের সংখ্যা কমানোর জন্য উদ্যোগ নেওয়া হচ্ছিল, কেন্দ্রের তরফ থেকে উদ্যোগ নেওয়া হচ্ছিল, তখন রাজ্য কিছু করেনি। কেন্দ্রের তরফ থেকে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তাহলে রাজ্যের এখন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে কেন্দ্রের তরফ থেকে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এর উত্তরটা রাখিদির থেকে নাও। রাখিদি যে অভিযোগ করছেন ভাস্কর বাবু, কেন্দ্রের নির্দেশ ইলেকশন কমিশন কেন এতদিন ধরে ভোটটা করলো? কেন এতদিন ধরে ভোটকে করে আজকে মানুষকে নির্বাচনের মধ্যে দিয়ে মানুষকে ভোটের ভাস্কর বাবু, আপনাদের সমস্যা কোথায় জানেন? টিকা নেওয়ার জন্য তখন ভোটের লাইনে দাঁড় করালো কে? কেন ভোটের লাইনে দাঁড়াতে হলো মানুষকে ভোটের লাইনে দাঁড় করালো কে? যখন বলা হলো এক দফায় ভোট করতে, এই জবাব দিতে হবে। কেন্দ্রীয় সরকার, ইলেকশন কমিশন কখনোই চাইনি যে এখানে কোভিডকে নিয়ন্ত্রণ করতে। আপনি খুব ভালো করে জানেন সেটা। না, কোনো কারণ নয়। খুব ভালো করে জানেন। মাত্র কয়েকটা জায়গাতে একটু আগে রেনেসা জিজ্ঞেস এত করছিল 1000 কোম্পানি, বাকি দেবে 1000 কোম্পানি আধা সামরিক বাহিনী কি যথেষ্ট ছিল না? মমতা 1000 বাহিনী ছিল, তার সঙ্গে আপনি কি বললেন? লক্ষাধিক মানুষ, মমতা বন্দ্যোপাধ্যায় জানেন না, কারণ ওনার জন্য ভোট ইজ মোর ইম্পর্টেন্ট। এটা দরকার
দরকার ছিল সারা আপনারা দেশ শুনে মানুষের রাখো, জীবনকে নিয়ে ছিনিমিনি সারা খেলেছেন দেশ শুনে রাখো। এবং এটার জন্য ভাস্কর মানুষ বাবু আপনাদের বলেছেন কখনো অন ক্ষমা করবে না। ক্যামেরা যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ভোট ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান আমি কোভিড। একবারও বলিনি, মিথ্যে কথা বলবেন না। মমতা আমাদের বন্দ্যোপাধ্যায় সময় বলেছিলেন যে শেষ, ভোটটাকে সময় ছোট করে শেষ। দিন। বাবু, তিনটে অনেক দফা ভোটকে বলেছেন। একদমই করতে বলেছিলেন। বলেছেন। সেটা শোনেননি আপনি আপনারা। বলেছেন। বিজেপি আপনি বলেছেন। আপনাদের দুজনকেই থামাবো, কিন্তু আপনি বলেছেন, একটা প্রশ্ন আমরা রাখবো, একটা প্রশ্ন রাখবো। অবশ্যই নবান্ন যে উদ্যোগ আজকে নিয়েছে সেটা অবশ্যই প্রশংসনীয়, কিন্তু প্রশ্ন থাকলো যে এই যে উদ্যোগ, এই উদ্যোগ নিতে এত দেরি কেন? ভোট মিটতেই এই উদ্যোগ কেন? এতদিন সরকার তাহলে কি করছিল? হতে পারে কেয়ারটেকার সরকার, হতে পারে কেয়ারটেকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু মহামারী অ্যাক্ট রয়েছে। মানুষের পাশে, মানুষের কাছে থাকার দাবি যদি তিনি করে থাকেন, তাহলে কেন এত দেরিতে উদ্যোগ? এই প্রশ্ন নিয়েই আমরা আজকের এই অনুষ্ঠান শেষ করছি, কিন্তু রিপাবলিক বাংলায় খবর থেমে থাকে না, তাই আপনাদের নজর থাকুক রিপাবলিক বাংলায়। আপনাদের সবাইকে ধন্যবাদ।